মনে করবেন না দলটায় পুরোনো দলটা আবার ফিরে আসি, সেই জায়গাটা ওনার বন্ধ হয়ে গেছে। সেই জায়গায় বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে যখন পতাকাটা তুলে নিচ্ছেন, সেই দৃশ্যটা তো আমাদের খুব খারাপ লেগেছে। আমরা মানে তাকাতে পারছিলাম না সেই জিনিসটা। নেতারা তারা মাটিতে লড়াই করে একটা প্রতিকূল রহমান তৈরি করে, একটা সৃজন ভট্টাচার্য তৈরি করে, আর আপনারা সেখান থেকে নেতাকে ভোট এলেই দল বদলের রাজনীতি শুরু হয়, কিন্তু ব্যতিক্রমী থেকে যায় কমিউনিস্ট পার্টির সদস্য বামপন্থীরা। কিন্তু এইবার একেবারে রাজ্য রাজনীতি তোলপাড় এক কমিউনিস্ট পার্টির সদস্য, যাকে বলা যায় অভিন্ন সদস্য, তিনি যোগ দিচ্ছেন কোথায়? তাদের চিরশত্রু তৃণমূল কংগ্রেসের দলে, তৃণমূল কংগ্রেসে। এবং এই নিয়ে বাকি যাদের তাদের সঙ্গী সাথী তাদের তো একটা আক্ষেপ আছে, কিন্তু তাকে দেখে যে মানুষটা সবচাইতে বেশি অনুপ্রাণিত হয়েছিল, যাকে ব্রাদার বলে সম্বোধন করতো, তিনি আর কেউ না, তিনি অনুভব মাইতি। আমার পাশে আছে দাদা, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। এই যে দল বদলের রাজনীতি হতেই থাকে, এবং সেখান থেকে কমিউনিস্ট পার্টিটা একটু ভিন্ন, একটু আলাদা। তারা শূন্য হলেও তারা নিজেদের দলকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। কিন্তু এইবার প্রতিকুর রহমান, আপনার একেবারে যাকে বলে পথ প্রদর্শক, যাকে দেখেই, যার ডাকে প্রথম সবচাইতে বড় সভাতে আপনার গান গাওয়া, সেই মানুষটা অন্য দলে। কেমন অনুভূতি? অনুভূতি তো খারাপই হচ্ছে। কোনো কমরেডের চলে যাওয়া অন্য দলে, সে তো একটা কমরেডকে হারানোর সমান। সেই কমরেডকে হারিয়ে তো খুবই খারাপ লাগছে, সে তো একটা ব্যাপার। তবে দেখো, এটা ভিন্ন ঠিক নয়। তুমি যে ক্ষেত্রে বললে কমিউনিস্ট পার্টি থেকে চলে গেছে, এটা একটা ভিন্ন প্রক্রিয়া, ঠিক এক্স্যাক্টলি ঠিক ভিন্ন নয়। এখনো সেই জিনিসটা এখনো সিপিএম দলে আছে, যে তুমি আমার দল থেকে বেরিয়ে যেতে পারো, কিন্তু আবার দরজাটা তোমার জন্য বন্ধ হয়ে যায়, তুমি আর ফিরতে পারবে না। সেই জিনিসটা ভবিষ্যতে, মানে আগামীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে বলে বিশ্বাস। প্রতিকুর রহমানরা যখন মনে করবেন, রাত্রে ঘুমালে যখন একটা শান্তিতে ঘুম হবে কিনা আমার সন্দেহ এখন, যখন মনে করবেন না দলটায় পুরোনো দলটা আবার ফিরে আসি, সেই জায়গাটা ওনার বন্ধ হয়ে গেছে। সেই জায়গাটা থেকে হ্যাঁ, সবটাই একই আছে। তবে যেটা তুমি যে ক্ষেত্রে মিন করলে জিনিসটা, আমরা যে জিনিসটা দেখে অভ্যস্ত, যে টিএমসি থেকে বিজেপিতে যাবে, বিজেপি থেকে টিএমসি তে আসবে, এইটা দেখে দেখে সাধারণ মানুষের মধ্যে এইটা একটা তারা ধাতস্থ করে নিয়েছিল। এই জিনিসটাই স্বাভাবিক, দল বদলের এইটাই স্বাভাবিক। তৃণমূল থেকে বিজেপিতে যাবে, বিজেপির ঝান্ডা ছেড়ে তৃণমূল ঝান্ডা তুলবে। কিন্তু কেউ সিপিএম এর ঝান্ডা ছেড়ে সচরাচর কিন্তু রাজনীতিতে খুব একটা দেখা যায় না। দু একটা ঋতব্রত আমরা দেখেছিলাম, একটা রেজাক মোল্লা দেখেছিলাম, মাঝে মধ্যে, মাঝে মধ্যে, খুব কম হয়। খুব কম। সেখানে ঋতব্রতর ক্ষেত্রেও কিন্তু আমি যতটা জানি, মানে পার্টি একটা হাঁপ ছেড়ে বেঁচেছিল, যে ও ঋতব্রত চলে গেছে, ভালোই হয়েছে। কিন্তু এক্ষেত্রে সেটা বলবো না। প্রতিকুর রহমানরা যে লড়াই করেছিলেন, প্রতিকুর রহমান যে লড়াই করেছিলেন, যেভাবে আমাদের উদ্বুদ্ধ করেছিলেন, এসএ ভাইয়ের জন্য, এসএ ভাইকে যেভাবে প্রতিকুর রহমান সৃজন ভট্টাচার্যরা দুজন মিলে দাঁড় করিয়েছিল, সেই সচিন আর বীরেন্দ্র সেহবাগ, ওদের জুটি বলতে পারো, বা বিনোদ কামলি বলতে পারো। একজন হয়তো বিনোদ কামলি হয়ে গেলেন, একজন সচিন টেন্ডুলকার থেকে থেকে যাবেন। এবারে কে বিনোদ কামলি, কে সচিন টেন্ডুলকার, ওটা সময় বলবে। আমার কাছে এখন সৃজন ভট্টাচার্যরা সচিন টেন্ডুলকার হয়ে থেকে যাবে। এই জায়গা থেকে একটু তো খারাপ লাগা আছে। হ্যাঁ, একটা ব্যক্তিগত একটা জায়গা ছিল, একটা আমাদের অনেক বিষয়ে ওনার সাথে কথা হতো, অনেক জিনিস আমাকে বুঝিয়েছিলেন, যে কিভাবে লোভ প্রলোভন ইত্যাদি থেকে এর সাথে কিভাবে ওনাকে রোজ লড়তে হয়। সেই জিনিসগুলো বলে একটা উদ্বুদ্ধতা আমাকে একসময় করেছিলেন। এটা তো আপনার কি মনে হয় যে আপনাকে উদ্বুদ্ধ করে নিজেই সেই প্রলোভনে সেইটাই তো ফাঁদে পা দিলেন? অবাকটা তো আমার সেখানেই লাগে, যে যে মানুষটা আমাকে এই কথাগুলো বলতেন, আমি আজ সেটা হলাম না, আর তুমি নিজে হয়ে গেলে। তুমি আমার গুরু ছিলে, শিক্ষক ছিলে, আর শিক্ষকই চুরি করছে, দুর্নীতি করবে, ধর্ষণ ধর্ষণ যারা করেছে তাদেরকে সাপোর্ট করবে। সেই দেখলে তো কোথাও না কোথাও খারাপ লাগে। সেই দিনগুলো কি তাহলে মিথ্যে ছিল? সেই যে লড়াইয়ের কথা তুমি বলেছিলে, সেগুলো কি তাহলে মিথ্যে ছিল? যে আমাদেরকে শিক্ষা দিয়েছিলে, সেই শিক্ষাগুলো কি তাহলে মিথ্যে ছিল? ওই উদয়ন পণ্ডিত মনে আছে হীরক রাজার দেশেতে? উদয়ন পণ্ডিত কিন্তু ক্লাস বন্ধ করার আগে একটা কথা বলেছিল, যে আমি যা পড়িয়ে গেছি তোমরা তা ভুলোনি তো? ছাত্ররা বলেছিল না স্যার, ভুলিনি। এখানে হয়তো উদয়ন পণ্ডিতরা আমাদের কি পড়িয়েছিলেন উদয়ন পণ্ডিত নিজে বলে গেছেন, কিন্তু আমরা ছাত্র হিসেবে বলছি আমরা ভুলিনি, আমরা ভুলবো না। এই যে একগুচ্ছ অভিযোগ সিপিআইএম এর জন্য এবং রাজ্য সম্পাদকের জন্য, যে একগুচ্ছ অভিযোগ, সেই অভিযোগগুলোকে কিভাবে দেখছো? দেখো, কেউ দল ছেড়ে গেলে পৃথিবীতে এমন কোনো কিছু কেউ কোনো এক্সাম্পল দিতে পারবে না, কেউ দল ছেড়ে গিয়ে এটা বলেছে যে আমার পদ চাই, আমার লোভ লোভ বেড়ে গেছে, আমার অর্থ চাই, আমার এখন একটা নতুন বড় ফ্ল্যাট চাই, টাকা চাই, এইগুলো বলে কেউ কোনোদিন দল পরিবর্তন করেনি। হ্যাঁ, একজন একটা ব্যতিক্রম আছে, গোটা পৃথিবীর ইতিহাসে, গোটা ভারতবর্ষের ইতিহাসে একটা এক্সাম্পল আছে, তার নাম বাবুল সুপ্রিয়। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কেন বিজেপি ছাড়ছেন না, আমাকে প্রথমে একাদশে খেলতে নিচ্ছে না বিজেপি, অর্থাৎ তাকে মন্ত্রী করছে। আপনি কেন তৃণমূলে আসছেন, আমাকে প্রথমে একাদশে খেলাবে, আমাকে মন্ত্রী করবে। এর ছাড়া এর বাইরে যতজন বলো দল পরিবর্তন করেছে, তারা কেউ বলেছে আমরা নিঃশ্বাস নিতে পারছি না, দলে থেকে কাজ করতে পারছি না,
মানে দলের সাথে মানিয়ে নিতে পারছি না, এইসব বাহানা দিয়ে দল পরিবর্তন করেছে। এক্ষেত্রেও প্রতিকুর রহমানটা কোনো ব্যতিক্রম নয়। খারাপ লাগে যে শুভেন্দু অধিকারী, জয়প্রকাশ মজুমদার, শঙ্কুদেব পান্ডা, সজল ঘোষ, বাবুল সুপ্রিয় এদের সাথে প্রতিকুর রহমানের নামটা আমাদেরকে একসাথে নিতে হচ্ছে। এটা তো কোনোদিন ভাবিনি এই নামটা নিতে হবে। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে যখন পতাকাটা তুলে নিচ্ছেন, সেই দৃশ্যটা তো আমাদের খুব খারাপ লেগেছে। আমরা মানে তাকাতে পারছিলাম না সেই জিনিসটা। আমার বিশ্বাস প্রতিবদ্ধাও নিজের দিকে তাকাতে পারেনি, সারাক্ষণে দেখলাম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যার চোখে একসময় আগুন দেখতাম, সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে একটা বাধ্য ছেলের মতো এরকম করে গুটিয়ে দাঁড়িয়ে আছে, দেখতেও তো আমাদের কোথাও কোথাও খারাপ লাগে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকানোর হুমকি দিত, তার পাশে আজকে তার দলে ঢুকে গেল। এবং একটা জিনিস না আমি বিশ্বাস করতাম, দেখো তৃণমূল কংগ্রেস গরু পাচার করে, বালি পাচার করে, কয়লা পাচার করে, পায়খানা বাথরুম পাচার করে দেয় অনেক সময়। সে একটা আস্ত সিপিএম এর একজন নেতাকে, যুব নেতাকে, তাকে পাচার করে দেবে। আর প্রতিকুর রহমানদের কাছে একটা অপশন ছিল এটা দেখিয়ে দেওয়ার, সে কোনো গরু কিংবা বাছুর নয় যাকে চাইলেই পাচার করে দিতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন উনি প্রমাণ করলেন যে উনি কোনো গরু বাছুরের থেকে কোনো অংশে কম না। তো কোথাও গিয়ে কি মনে হচ্ছিল যখন অভিষেক ব্যানার্জির পাশে উনি দাঁড়িয়েছিলেন মাথাটা নিচু করে, হাতটা ফোল্ড করে, যে এইবার হয়তো প্রতিকুর রহমান বলবে যে না আমি যাচ্ছি না তৃণমূলে? কোথাও গিয়ে কি মনে হচ্ছিল? হ্যাঁ, এক্সপেকটেশন শেষ অব্দি ছিল। আমার মনে হয়েছিল ওই পতাকা নিয়েও হাতে ধরে বলবে এই লোকটা যে পাশে আছে সে গোটা ভারতবর্ষের 1 নম্বর দুর্নীতিগ্রস্ত নেতা। আমার কোথাও না কোথাও মানে মনে এই হয়েছিল। গাছটা ওনার ছিল, হ্যাঁ, এই গাছটা ওনার ছিল যে অভিষেক ব্যানার্জির পাশে হ্যাঁ, দাঁড়িয়ে ও বলতে আমি পারবে। আমি যে ছেলেটাকে, যে প্রতিকুর রহমানকে চিনতাম, সে কিন্তু এই কাজটা করতে পারতো। আমার শেষ শেষ মুহূর্ত অব্দি কোথাও না কোথাও যেন মনে হয়েছিল না হয়তো একটা কিছু এমন কিছু করে ফেলবে যে সবার কাছে হিরো হয়ে যাবে। নিজে হিরো হতে চায়নি এবং সে ঠিক করে নিয়েছিল। এটা যেন আজকের ঘটনা নয়, এটা আমার তো এক্সপেকটেশনটা হুম। ছিল। আমি ভালোবেসেছি, আমি এক্সপেকটেশন করেছি, এটা হয়তো আমার অন্যায়, আমি করে ফেলেছি, ওর প্রতি এতটা ভরসা দেখিয়েছি। ও সেটা ডিজার্ভ করতো না। তৃণমূল কংগ্রেসের যে মানুষটার প্রতি সবচাইতে বেশি প্রতিবাদ করেছে প্রতিকুর রহমান, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি। কয়লা চুরি থেকে শুরু করে যাবতীয় যে সমস্ত দুর্নীতির অভিযোগ সিপিআইএম তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নিয়ে আসে, তো সেই জায়গা থেকে সেই মানুষটার হাতে পতাকা এবং মাথা নিচু করে পাশে দাঁড়িয়ে আছে। এবং অভিষেক ব্যানার্জি বলছে যে এই এমন একটা প্রজন্ম যারা কাজ করতে এগিয়ে আসছে, তাদেরকে সুযোগ করতে কি আমরা দেবো না, আমরা সুযোগ করে দিচ্ছি কাজ করার জন্য, সিপিএম থেকে তারা কাজ করতে পারছে না। সেই জায়গাটা কেমন লাগছিল? না, আমি মনে করি কি তৃণমূলে কি কোনো যুব নেতা বা নেত্রী নেই যাদেরকে কাজ করার সুযোগ করে দেওয়া যায়? এই কাজ করে দেওয়ার সুযোগের জন্য একটা প্রতিকুর রহমানকে দরকার হয়, ইনডাইরেক্টলি একটা বলতে চান একটা সৃজন ভট্টাচার্যরা এসো, একটা দীপশিতা ধরেরা এসো, একটা শতরূপ ঘোষরা এসো, এটা ইনডাইরেক্টলি কেন বলতে হচ্ছে? ওনার দলে তো অনেক কাজ করার যদি জায়গা থাকতো, অনেক বড় ভালো ভালো নেতা তৈরি হতে পারতো। কেন একটা দেবাংশুর মতো আর একটা প্রিয়াঙ্কুর ভট্টাচার্যের মতো একটা ন্যাকড়া নেতা তৈরি হয়? আরো বড় বড় নাম কেন হচ্ছে না, যেটা সিপিএম এ আজকে হচ্ছে? যে একটা দেবাঞ্জন দে বলো, আমি আরো নাম অ্যাড করে যাচ্ছি, দেবাঞ্জন দে বলো, মীনাক্ষী মুখার্জি বলো, আহ ময়ূক বিশ্বাস বলো, ঐশী ঘোষ বলো, এটা তো সিপিএম তৈরি করছে। তোমরা আজকে 10টা যুব নেতার নাম বলো, আরে 10টা ছাড়ো, তুমি 4টা যুব নেতার নাম বলো। তোমরা যুব নেতা বা নেত্রী যাদেরকে তোমরা লড়াই করে তৈরি করতে শিখিয়েছো বা করতে পেরেছো, তাদের নাম বলো দেখি একটা। কোথাকার কে সোশ্যাল মিডিয়ায় কে দুটো জ্ঞান দিত, তাকে প্রার্থী করে দাও। আমাদের তো দলে সেটা হয় না। তাহলে আজকে আমি সিপিএম এর কোন একটা বড় পদে থাকতাম, এটাই যদি সিপিএম এর কালচার হতো। আমি তো সেই দেবাংশুর মতো সোশ্যাল মিডিয়ায় কাজ করি, কিন্তু তৃণমূল কংগ্রেস ওই সোশ্যাল মিডিয়া থেকে উঠা নেতাকে তৈরি করে। আর মানে তৃণমূল কংগ্রেস ওখান থেকে তৈরি করে, আর সিপিএম এর মতো নেতারা তারা মাটিতে লড়াই করে একটা প্রতিকুর রহমান তৈরি করে, একটা সৃজন ভট্টাচার্য তৈরি করে, আর আপনারা সেখান থেকে নেতাকে হাইজ্যাক করেন। মোহাম্মদ সেলিম যখন প্রেস কনফারেন্স করছেন এবং তার চোখে জল ছলছল করছে এবং সেখানে বলছে যে আমি সন্তান হারা হলাম আজকে, কিন্তু সেই জায়গা থেকে প্রতিকুর রহমান বলছে আমার সো কল্ড বাবা, এবং বলছেন যে তাহলে আগে আমার কথাগুলো শোনা হয়নি কেন, এইরকম অভিযোগটা আমি আনছে। আমি বিশ্বাস করো, আমি এটা কে বিশ্বাস করবে কে না করবে জানি না, আমি 100% এটা জেনে বলছি এবং আমি ভেতরের অনেক খবর জানি বলেই বলছি। প্রতিকুর রহমান কোনোদিন দলের ভিতরে কোনো তার অভিযোগ জানাননি, আজ অব্দি কোনোদিন জানাননি। হয়তো ফোনে কারোকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন, তার নিজের বন্ধুকে জানিয়েছেন, বা তিনি যদি দলে কারোকে দাদা মনে করেন তার কাছে অভিযোগগুলো করেছেন, কিন্তু অভিযোগগুলো যেখানে করার কথা সেখানে উনি কোনোদিন করেননি। ঠিক আছে, তো আজকে যে কথাগুলো বলছে, মানে খারাপ তো লাগে যে মোহাম্মদ সেলিমকে একটা ভিলেন করে বেরানোর হুম হুম। চেষ্টা, সদরূপ ঘোষদের একটা ভিলেন করে বেরানোর চেষ্টা, ওনাকে গাব্বার সিং বলছেন। না, অন্য কোনো সদস্যকে সেইভাবে কিন্তু আক্রমণ করেনি, মোহাম্মদ সেলিমকে যেভাবে করেছেন। হ্যাঁ, মোহাম্মদ সেলিমকে সবচেয়ে বেশি করেছেন। হ্যাঁ। এবং তারপরে আমি শুনেছিলাম শতরূপ ঘোষকে ইনডাইরেক্টলি, নাম তো নেননি, হুম ইনডাইরেক্টলি বলেছিলেন 22 লাখের গাড়ি চড়ে হুম স্টুডিওতে যায়, সেন্ট মাখা নেতা ইত্যাদি ইত্যাদি, এগুলো বলেছেন। এগুলো তো মানে এইটুকুই কেন বলছেন হুম। যে একসময়
শতরূপ ঘোষকে দাদা হিসেবে মান্যতা দিত, শতরূপ ঘোষ তাকে ভাই হিসেবে মান্যতা দিত, কিংবা বেরিয়ে যাওয়ার আগে আমি বলছি সব বাদ দাও, নিজের কাছের বন্ধুর পিঠে ছুরি মেরে দিল। আজকে বেরিয়ে গিয়ে একটা সৃজন ভট্টাচার্যদের একটা প্রশ্নের মুখোমুখি হতে হয় যে আপনি কবে তৃণমূল এবারে জয়েন হুম। করছেন। এই এবং এটা প্রমাণটা সোশ্যাল মিডিয়া কিন্তু ছড়িয়েও এই ছিল। প্রমাণটা কেন সৃজন ভট্টাচার্যকে এর উত্তর কেন দিতে হবে সে সিপিএম ছেড়ে তৃণমূলে চলে যাচ্ছে? আজকে একটা প্রতিকুর রহমানের রাস্তা তৈরি করে দিয়ে গেল, এবং বেরাতে বেরাতে এটা বলে দিয়ে যাচ্ছে সৃজন ভট্টাচার্যের কিসে কিসে আপত্তি। আরে সৃজন ভট্টাচার্যের আপত্তি সৃজন ভট্টাচার্য দলের অন্দরে হুম, বলবে। হুম। সে বেরাতে বেরাতে গিয়ে নিজের বন্ধুর বুকে ছুরিটা মেরে গেল, বন্ধুর ইনফ্যাক্ট বন্ধুর পিঠে ছুরিটা মেরে গেল। আজকে সৃজন ভট্টাচার্যের অবস্থাটা ভেবে আমার খারাপ লাগে, কিন্তু সেই ওই যে কথায় বলে না, ওই বন্ধুর চেয়ে পার্টি বড়, সৃজন ভট্টাচার্য সেই কাজটা করে দেখাচ্ছেন। সৃজন ভট্টাচার্যের কাছে প্রতিকুর রহমান একটা ক্লোজ চ্যাপ্টার। ওনাকে এখন, যে প্রতিকুর রহমানকে চিনতেন সে হয়তো ওনার কাছে মারা গেছে। আর একসাথে যে পার্টনারশিপ ওদের দেখতাম, এখন সেই পার্টনারশিপ আর দেখতে পাবো না। এখন সৃজন ভট্টাচার্যকে একা রাস্তায় আমরা লড়তে দেখবো, এবং আমরা তাতেও খুশি, এবং এই সেটাতেই যে খুশি। যখন ওনাকে প্রশ্ন করা হচ্ছে তৃণমূলের যে সমস্ত অভিযোগগুলো নিয়ে তুমি সরব হয়েছো, এর আগে কথা বলেছো, সেই সমস্ত গুলো বলে, তখন আমার চোখে কালো চশমা ছিল, চশমাটা এখন সরে গেছে। এটাকে কিভাবে তুমি ব্যাখ্যা করবে? দেখো, যে অন্ধ তাকে তুমি কালো চশমা পরাও সাদা চশমা পরাও সে কিছুই দেখতে পাবে না। এখন প্রতিকুর রহমান এতটাই অন্ধ হয়ে পড়েছেন, উনি দুর্নীতি দেখতে পাচ্ছেন না, উনি এত চুরি, এত ছেলে মেয়েদের চোখের জল, সেগুলো উনি দেখতে পাচ্ছেন না। ওনাকে আলাদা করে দেখালেও সে দেখতে পাবে না। কারণ যার মাথায় ক্ষমতার লোভ, অর্থের লোভ, পদের লোভ এগুলো চড়ে বসেছে, সে হাজার হাজার দুর্নীতি দেখলেও একটা মা বাবার যন্ত্রণা, যে তার মেয়েকে আরজি করার মতো ঘটনার পরে হারিয়ে ফেলেছে তার যন্ত্রণা, সেগুলো কিছুই দেখতে পাবে না। কারণ এই যে লোভ তার উপরে মাথা চাড়া দিয়ে বসছে। তিনি কিন্তু আরেকটা বিষয় খুব ক্লিয়ারলি বলেছে, উনি বিমান বাবুর সম্মুখীন তিনি কিন্তু যেতে পারবেন না, কারণ পারবেন কি করে? ওনার ওনার কথা চোখে ফেলতে মুখে, পারবেন না। ওনার চোখে মুখে যে সরলতা ছিল এক সময়, তুমি নিশ্চয়ই কয়েকটা ইন্টারভিউ দেখছো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ওনাকে দেখছো, সেই সরলতা আর দেখতে পাও? কোথাও একটা মনে হচ্ছে চোখে মুখে ক্যালকুলেশন কাজ করছে, এটা বললে কতটা বলা যাবে, কি বলবো, সেই জটিলতা একটা তার মধ্যে আস্তে আস্তে দেখছি চলে আসছে। যে সরল প্রতিকুর রহমানকে আমি চিনতাম, যে মুখে যেটা মনে সেটাই বলতে পারতো, এখন তো দেখছি পুরো ক্যালকুলেট করে কথা বলে। মনে যে কথাটা আছে সেটা সে বলে না, মুখ দিয়ে যেগুলো বেরাচ্ছে সেগুলো তার মনের কথা নয়, এগুলো একটা শিখিয়ে দেওয়া, একটা বুলি আইপ্যাকের একটা স্ক্রিপ্ট, সেটা যেন সে পড়ছে। যে কোনো ইন্টারভিউতে তার একটাই স্ক্রিপ্ট মুখস্থ করে আসে, সেটাই সে বমি করে দিচ্ছে। আর ওইগুলো আমাদের সাথে করতে পারবে না বলে আমি একটা ইন্টারভিউর কথা বলেছিলাম যে আমার সাথে এসে বসতে। আমি যখন দেখছি এত এত লোককে ইন্টারভিউ দিতে পারছে, এত পডকাস্ট করতে পারছে, তাহলে কেন আমার সাথে করতে পারবে না? আমি বুঝলাম তুমি বিমান বসুর মুখোমুখি হতে পারবে না, তুমি একটা অনুভব মাইতি সামান্য একটা ইউটিউবার, এর মুখোমুখি তো হতেই পারতে। তাই হোক, দল বদলের পর তোমার সঙ্গে কথা হয়েছিল? কথা হয়েছিল বলতে আমি একটা মেসেজ করেছিলাম দল একদম জয়েন করার পরেই, আমি একটা জাস্ট মেসেজ করেছিলাম। আমি আশাও করিনি উনি সিন করবেন বা দেখেও না দেখার একটা ভান করবেন, আমার এইটা বিশ্বাস ছিল। আমার ভালো লেগেছিল এটা যে ওটা দেখেও উনি কিন্তু রিপ্লাই দিয়েছিলেন। মানে খুব আন্তরিকতার সাথে আমার সাথে কথা বলেছিলেন। না, আমি প্রফেশনাল জায়গা থেকে বলেছিলাম আমার একটা যদি ইন্টারভিউ তোমার একটা পাওয়া যায়, সেই জায়গা থেকে আমি বলেছিলাম। উনি প্রশ্ন করেছিলেন, আচ্ছা যাই হোক, সে ব্যক্তিগত আমি আলোচনা সেগুলো আমি রাখছি না। যাই হোক, উনি ইন্টারভিউ মোটামুটি দেবেন বলেছিলেন, তারপরে 12 ঘন্টা পরে ওনার মনে হলো যে না, পরিস্থিতি ওনার ঠিক নেই, ওনার মানসিক অবস্থা ঠিক নেই, উনি আর এই বিষয়ে এই চ্যাপ্টারটাকে ক্লোজ করতে চান, তাই আমার সাথে বসতে পারবেন না। অথচ ওই কথাটা বলার পরেও, ওই চ্যাপ্টারটা নাকি ওর জীবনে থেকে ক্লোজ হয়ে যাওয়ার পরেও আমি দেখছি অনেকে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন। তো এখানেই প্রমাণিত হয় যে উনি আমার মুখোমুখি হতে পারছেন না। আমি বুঝলাম বিমান বসুর ব্যাপারটা, বুঝলাম আমি এমন কে যে আমার মুখোমুখি হতে পারছেন না। যাই হোক, যা কি অপরদিকে করবে। উনি একটা ইন্টারভিউতে একটা ওয়ার্ড বা যে বুক চেতিয়ে বুক ঠুকে রাজনীতি করে, হ্যাঁ, আমি আহ, সেটাই খুব মনে তো পড়ে যে বুক ঠুকে এত কথা বলে যে আমি যে রাজনীতি করব বুক ঠুকে করবো। আরে বাবা, বুক ঠুকে একটা ইন্টারভিউ দিয়ে দাও। আরে আমি আমি তো কোনো সুমেন্দা নই, আমি তো কোনো পিউদি নই, তা একটা বুক ঠুকে আমার সাথে একটা ইন্টারভিউ করে দাও। সেইটুকুই তো করার, তুমি এইটুকু দাবি তো রাখছো বুক ঠুকে একটা ইন্টারভিউ করার? আমি মনে হয় আর করবে না। মানে আর আমি আর আমার দিক থেকে কোনো আবেদন রাখবো না। আমি বলেছি আমার দরজা সবসময় খোলা আছে, তোমার যেদিন মনে হবে সেদিন এসো। আর যেদিন উপর থেকে পারমিশন দেবে, যে মনে হচ্ছে অনুভব মাইতির সাথে এবারে বসা সম্ভব, যেদিন আইপ্যাক থেকে কোনো স্ক্রিপ্ট আমার কাছে আসবে না, সেইভাবে যদি রাজি হও একটা ইন্টারভিউতে বসতে, না, আমার আমার দরজা তোমার জন্য। একেবারে শেষ প্রশ্ন। তোমাকে তো ব্রাদার বলে সম্বোধন করতো, এখনো করে। এখনো করে। এবার যেই তোমাদের মধ্যে বন্ডিংটা ছিল, রাস্তাতে দেখা হলে সেই ব্রাদার এবং বড় ভাইয়ের সঙ্গে কি সেই জায়গাটা থাকবে? একজন তৃণমূল কর্মী প্রতিকুর রহমানের সাথে দেখা হবে, যদি ওটাই হয়। যেমনি আর রাস্তায় বেরোলে 8-10টা তৃণমূল কর্মীর সাথে দেখা হলে যেটুকু কথা হয়, হুম। যেভাবে কথা হয়, একটা প্রফেশনাল দিক থেকে যতটা কথা হয় ততটা কথা হবে। সেই প্রতিকুর রহমান 2026 সালের ফেব্রুয়ারি মাসের আগের প্রতিকুর রহমান আমার কাছে এখন মৃত।
সে প্রতিকুর রহমান আর বেঁচে নেই। এখন যদি দেখা হয় তৃণমূল কর্মী প্রতিকুর রহমানের সাথে যতটুকু কথা বলা দরকার, যেভাবে কথা বলা দরকার, যতটুকু প্রফেশনালি তার সাথে বিহেভ করা দরকার, ততটুকুই করবো। আর সৌজন্য তো দিনের শেষে সবচেয়ে বড় কথা। উম, যে অন্তত এই জিনিসগুলোই তো প্রতিকুর রহমানরা আমাদের শিখিয়েছিল, সৌজন্যটা। সেই সৌজন্যটা বজায় রাখবো। উনি পরিবর্তন হয়েছেন, উনি খারাপ করেছেন বলে আমি ওনার সাথে খারাপ করবো, খারাপ ব্যবহার করবো, তা তো একদমই নয়। ওনার শিক্ষাটা নিয়ে ওনার থাকবে। শিক্ষাটা মানে প্রতিকুর রহমান একটা নেই জীবনে, কি হয়েছে, তো প্রতিকুর রহমানের শিক্ষাগুলো থেকে যাবে। আমাকে একসময় যদি আগে কেউ জিজ্ঞেস করতো তুমি রাজনীতিতে কি রেখে আসা, আমি বলতাম একটা প্রতিকুর রহমান যেন হতে পারি, একটা সৃজন ভট্টাচার্য যেন হতে পারি, একটা শতরূপ ঘোষ, দীপশিতা ধর যেন হতে পারি। এখন যদি কেউ আমাকে প্রশ্ন করে, আমি চাইবো আর যাই হই যেন একটা প্রতিকুর রহমান না হয়ে যায়, কিন্তু ওনার শিক্ষাগুলো নিয়ে যেন বেঁচে থাকতে পারি। অসংখ্য ধন্যবাদ।